যশোর অনলাইন ক্লাসরুম থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি অর্চনা রানী দাম, সহকারী অধ্যাপক, বাংলা, এসপিসি কাপুরপুরা হাই স্কুল অ্যান্ড কলেজ। আজ তোমাদের সাথে অনেক দিন পরে আমার অনলাইন ক্লাসের মাধ্যমে পরিচয় হচ্ছে। আশা করি তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে ভালোই আছো, সুস্থ আছো। তো তোমরা এখন থেকে এই অনলাইন ক্লাসের দিকে সবাই খেয়াল রাখবে। আমরা অনলাইন ক্লাস তোমাদের জন্য করছি, সবাই কাগজ কলম নিয়ে রেডি হও। আমি বাংলা প্রথম পত্রের তোমাদের একটা ক্লাস নেব, সাহিত্যের একটা শাখা, সেটা হচ্ছে কবিতা। তোমাদের এবার সিলেবাসের কিছু বদল হয়েছে ঠিক, কিন্তু প্রথম যে কবিতাটা, সেই কবিতাটা হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। এই কবিতা নিয়েই আমি তোমাদের আজকে আলোচনা করব। তার আগে তোমাদের সঙ্গে আমার দুটো কথা। বর্তমানে মাদক নিয়ে আমরা খুবই ভয়ের ভিতর আছি। মাদক আসক্ত হয়ে যাচ্ছে তোমাদের মতো ছাত্রছাত্রীদের অনেকেই, কিন্তু এই মাদক থেকে তোমাদের দূরে থাকতে হবে। মাদক আসক্ত হবে না, তোমাদের মাদক নেশায় না জড়িয়ে তোমরা বইয়ের নেশায় জড়াবে। বইয়ের নেশায় জড়ালে তোমরা একটা আলোকিত মানুষ হতে পারবে। আলোকিত মানুষ দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনে। তোমরা যদি মাদকে আসক্ত হও তাহলে তোমরা দেশের জন্য কিছু করতেই পারবে না, পরিবারের জন্য কিছু করতে পারবে না। আর বলি, তোমাদের মধ্যে যারা জানো যে তোমাদের কোনো বন্ধুবান্ধব মাদকে আসক্ত হয়েছে, তোমরা তাদের ফিরে আনার চেষ্টা করবে। আমরা আজকের পাঠে যাই। এখন আজকে আমি লিখেছি বাংলা সাহিত্য। বাংলা সাহিত্য তো সাহিত্যের একটা বিশাল পরিধির বিষয়। তো আমরা সামগ্রিকভাবে বলি এটা বাংলা সাহিত্য, কিন্তু বিচারের দিক দিয়ে সাহিত্য বললে এর ভিতর গদ্য, পদ্য, তারপর রম্য রচনা, নাটক, উপন্যাস সব কিছুই আছে। তো এই আলাদা আলাদাভাবে আমরা হৃদয়ঙ্গম করি, কিন্তু সাহিত্যের রূপ বললে এখানে আসে তোমার কবিতা, নাটক, উপন্যাস, ছোট গল্প, ইত্যাদি। তো এই সাহিত্যের একটা শাখা কবিতা। এই কবিতা যে কি, কবিতা হলো ছন্দবদ্ধ ভাষায় বা পদ্যে যা লিখিত হয় তাই হচ্ছে কবিতা। এই কবিতা আমরা আজকে বলেছি যে আমরা বিভীষণের প্রতি মেঘনাদ, এই কবিতাটাই আলোচনা করব। তা এই কবিতাটা হচ্ছে, এই কবিতাকে আবার দুটো অংশে ভাগ করা হয়। একটা হচ্ছে মহাকাব্য, এক মহাকাব্য, আর একটা হচ্ছে তোমার গীতি কবিতা। মহাকাব্য হচ্ছে যেটা ছন্দবদ্ধ ভাষায় লেখা হবে, কিন্তু তার ভিতর একটা যুদ্ধের ঘটনা থাকতে হবে। যুদ্ধের ঘটনা না হলে সেটা মহাকাব্য হয় না। এই মহাকাব্যের থেকে আজকের যে কবিতাটা, সেই কবিতাটাকে নেওয়া হয়েছে। বাংলা ভাষায় মহাকাব্যের সফল রচয়িতা হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। এই মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যে ষষ্ঠ স্বর্গের বধ নামক স্থান থেকে তোমাদের পাঠ্যের বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটা নেওয়া হয়েছে। তো সেই মহাকাব্য বিশাল আয়তনের সবখানি তুলে ধরা সম্ভব হয়নি,
তো তাও ষষ্ঠ স্বর্গে শুধু বধ নামক স্থান থেকে, যেখানে এই মেঘনাদকে বধ করা হয়। মেঘনাদ যে মেঘকে নাদ করতে ভেদ করতে পারে, অর্থাৎ বিভীষণ হচ্ছে এই মেঘনাদের কাকা। এই কাহিনীটা যেখান থেকে তোমাদের শুরু হয়েছে, যদি এর প্রেক্ষাপট একটু না বলা হয় তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। সেটা হচ্ছে এই কাহিনীটা রামায়ণ থেকে নেওয়া হয়। যে কাহিনীটা এরকম, অযোধ্যার যুবরাজ রামচন্দ্র পিতৃসত্য পালনের জন্য সীতাকে নিয়ে বনবাসের উদ্দেশ্যে রওনা হন এবং তার অনুগামী হয় তারই কনিষ্ঠ ভ্রাতা লক্ষ্মণ। উনি বনবাসে থাকাকালীন সময়ে লঙ্কার রাজা রাবণের ছোট বোন শূর্পণখা তাদের দ্বারা অপমানিত হয়। এই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য লঙ্কারাজ রাবণ সীতাকে হরণ করে আকাশপথে রথে চড়িয়ে তার বাগান বাড়িতে বন্দি করে রাখে। তো এই যখন রামচন্দ্র জানতে পারে যে রাবণের বাগান বাড়িতে সীতা বন্দি, সেইটি উদ্ধারের জন্য যে যুদ্ধটা হয়, সেই যুদ্ধে কাহিনী চলতে থাকে। যুদ্ধ শুরু হয়, 5টা অধ্যায় শেষ হয়ে যায়। যখন 6ষ্ঠ অধ্যায়ে এসে, এর আগে অনেক যুদ্ধ হয়, অনেক বীর সৈন্য মারা যায়। যখন রাবণের ছেলে মেঘনাদ যুদ্ধক্ষেত্রে যাবেন সেনাপতি হয়ে, এই সময় মেঘনাদ সেনাপতি হবে এইটা জেনে উনি তার ইষ্ট দেবতা অগ্নিদেবের জন্য পূজা দিতে যান। তো এই মেঘনাদ কখনো অস্ত্র ত্যাগ করতেন না। যখন তিনি যজ্ঞাগারে গেলেন তখন তার নিরস্ত্র ছিলেন। এই সংবাদ পায় রামের ছোট ভাই লক্ষ্মণ বা রাম, উভয়ে জেনে এবং সহায়তা করে তারই কাকা বিভীষণ। এই বিভীষণের সহায়তায় খবর পেয়ে নিরস্ত্র মেঘনাদকে বধ করার জন্য সে চলে আসে লঙ্কাপুরীর দিকে। কিন্তু লঙ্কাপুরীতে ভেদ করে মেঘনাদের কাছে পৌঁছানো খুবই কঠিন ছিল। তো লঙ্কাপুরী এমনই ভাবে ছিল, চারিদিকে প্রহরের লোক থাকতো। তারপরে একেবারে রাজপুরীতে প্রবেশ করা কারো সহায়তা ছাড়া সম্ভব ছিল না। তো সহায়তা সবই করেছে বিভীষণ, এবং তাদের আনুকূল্যে ছিল মায়াদেবী। যারা পাহারায় ছিল তারা সব ঘুমিয়ে যায় মায়াদেবীর বসে এসে। তারপর সেখানে লক্ষ্মণ উপস্থিত হতে পারে যজ্ঞগারের, যেখানে মেঘনাদ যজ্ঞ করে ফিরছিলেন নিরস্ত্র অবস্থায়। এসে দেখেন, ফিরেই দেখতে পায় লক্ষ্মণ তাকে মারার জন্য উদ্যত। এই অবস্থায় তোমাদের কবিতা শুরু। এই কবিতা লক্ষ্মণকে দেখতে পেয়ে এখান থেকে শুরু করছে যে অরিন্দম, অর্থাৎ মেঘনাদের আর একটা নাম। অরি মানে শত্রু, অরিন্দম যে শত্রুকে দমন করতে পারে। সেখানে এসে যখন দেখতে পেল লক্ষ্মণ তাকে মারার জন্য উপস্থিত, তখন সে যে কথাগুলো বলেছিল মেঘনাদ লক্ষ্মণকে এবং তার কাকা বিভীষণকে দেখে, এবং পাশে দেখতে পেল বিভীষণ দাঁড়ায় আছে। তখন বিভীষণের তখন মেঘনাদের বুঝতে একটু অসুবিধা হলো না যে কার সহায়তায় এইরূপ কাজ করতে সমর্থ হয়েছে লক্ষ্মণ। তখন প্রথম দিকে যেহেতু সে বিভীষণ তার গুরুজন, সরাসরি কোনো কথা না বলে বিভিন্ন ভাবায় তাকে যে কথাগুলো বলে যে তার এই কাজ করা উচিত হয়নি, যেহেতু তার উচিত ছিল শত্রুপক্ষে না যেয়ে তারই
জ্ঞাতি ভ্রাতা আপনজনের কাছে থাকা। প্রথম তাকে স্মরণ করে দেওয়া হয় সে কোন বংশের থেকে জন্মগ্রহণ করেছে এবং তার ভাই, তার মা, তারা কেমন কাজ করে গেছে দেশের জন্য। তার মা নিকষার কথা আসে, তার বড় ভাই রাবণের কথা আসে, মধ্যম ভ্রাতা কুম্ভকর্ণের কথা আসে। সব কথা বলার পরে যখনও কোনো কথা আসলো না বিভীষণের, তখন এও বলেছে যে সে তস্কর এবং চণ্ডালের মতো কাজ করেছে। তারপরেও নিরুত্তর। পরে বিভীষণ একটা উত্তর দিল যে সে কোনো প্রকারেই রামকে ত্যাগ করতে পারবে না বা লক্ষ্মণকে ত্যাগ করতে পারবে না। কারণ হলো সে হচ্ছে রাঘবের দাস, অর্থাৎ রাঘবের সেবক। রাঘব বলা হয় রামকে, যেহেতু রঘুবংশের জন্ম তাই রামের এক নাম রাঘব। এই জন্য সে এই কথা বলার পর সে অনেক উপমা আবার মেঘনাথ উপস্থিত করলো, যে যেমন চাঁদকে সৃষ্টিকর্তা আকাশে নিশ্চল করে সৃষ্টি করেছেন, তার জন্য চাঁদ কিন্তু দুঃখ করে ভূতলে এসে গড়াগড়ি যায় না, কিংবা রাজহংস কখনো স্বচ্ছ জায়গা রেখে কাদায় এসে খেলা করে না। শৃগাল এবং শৃগালের কখনো মিত্রতা হতে পারে না খারাপের সঙ্গে। এইভাবে অনেক উপমা টেনে শেষে বলছে যে বিভীষণ এই যে কাজটা করেছে তার লক্ষ্মণকে সহায়তা করে, এই কাজ যদি লঙ্কাপুরীর কোনো শিশুও শুনতে পায় তাহলেও সে হাসবে। কোনো রকম যখন সে বুঝাতে ব্যর্থ হলো যে সে রামের পক্ষে থাকবেই, সে তাদের পক্ষে যুদ্ধ করবে না, তখন নানা রকম ধিক্কার দিচ্ছে, আবারও বোঝানোর চেষ্টা করছে যে নিকুম্বিলা যজ্ঞাগারে সে দম্ভের সাথে সরে যেতে চলে যেয়ে আবার বলছে তাকে যেন একটা অস্ত্র আনার সুযোগ দেওয়া হয়। তখন এই অস্ত্রাগারের দ্বারে ছিল বিভীষণ। অস্ত্র যদি তাকে আনতে দেওয়া হয় তাহলেও সে বলছে যে আমি দেখব যে নরাধম কিভাবে তাকে যুদ্ধে পরাজিত করতে পারে। কিন্তু কোনোভাবেই বিভীষণ তার নীতি থেকে সরল না। সে বলল আমি কিছুতেই আমি রামের পক্ষ ত্যাগ করতে পারবো না। যে তখন সে আবার বলল এই যে আমাকে অভিযোগ করে আমাকে দোষী করা হচ্ছে, আমি এর জন্য দোষী নই। দোষী হচ্ছে লঙ্কার রাজা রাবণ। কেননা সে সীতাকে হরণ করে এই পাপ কাজটা করাতে তাদের লঙ্কাপুরীর আজ এই দশা। লঙ্কাপুরী সোনার লঙ্কাপুরী আজ ছারখার হয়ে যাচ্ছে। কিন্তু এই কথা যখনই শুনতে পেয়েছে মেঘনাথ, তখন সে আরও রাগান্বিত হয়েছে। সে বলছে যে না, কোন বিচারে সে, কোন শাস্ত্রে সে এই কথা লেখা আছে যে বলছে যে লঙ্কার রাজার দোষে এটা করেছে। কিন্তু আসলে এইখান থেকে এসে যখন বলছে আমি বুঝতে পেরেছি যে তুমি এই লোকদের সাথে থেকে থেকে এরকম নীতি শিখেছো, তাই তোমার দ্বারা ভালো কোনো কাজ আমরা আশা করতে পারি না। তোমাদের এইখানে শেষ করেছে কবিতার সামান্য অংশ। তো এখানে আর আজকে এখানেই শেষ করি। তোমাদের সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ। সবাই